রয়েছে পৃথিবীর সবচেয়ে বিশাল মরুভূমি, যার নাম হলো সাহারা ডেজার্ট। প্রত্যেক বছর হাজারো মানুষ নানাভাবে তাদের জীবন এখানে হারিয়ে ফেলে। আমাদের আজকের ভিডিওতে এমনই কয়েকজন ব্যক্তির জীবন সম্পর্কে আমরা জানবো, যারা তাদের বিমান ক্র্যাশ করে এই সাহারা মরুভূমির মাঝে আটকে পড়ে। এখানে তাদের সাথে না ছিল কোনো খাবার, না ছিল থাকার মতো কোনো জায়গা। চারপাশে শুধু মরুভূমির উত্তপ্ত বালি আর হিংস্র পশুরা ঘুরে বেড়াচ্ছিল। এমন অবস্থায় শেষ পর্যন্ত তারা কি মরুভূমি থেকে বেঁচে ফিরতে পারবে? জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের ভিডিও। কাহিনী শুরু হয় সাউথ আফ্রিকার কোনো এক গ্রাম থেকে। এখানে আমরা এনবি নামের একজন ব্যক্তিকে দেখতে পারি। এনবি পেশায় একজন ডাক্তার। সে তার স্ত্রী জুলিকে নিয়ে আফ্রিকার এই গ্রামে এসেছিল এখানকার অসহায় মানুষদের চিকিৎসা করার জন্য। কিন্তু আজ তার মন অনেকটাই খারাপ, কারণ সে এখানকার একটি ছোট বাচ্চাকে বাঁচাতে পারেনি। এ সময় এনবি জানতে পারে এত দিন ধরে সে যাদের সেবা দেওয়ার চেষ্টা করছিল, আজ এই গ্রামের আদিবাসীরাই তাকে মারার জন্য আসছে। কারণ গ্রামের সবাই জানতে পেরেছিল এনবি হলো একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। এজন্য গ্রামের সবাই এনবি আর তার স্ত্রীকে মেরে ফেলতে চায়। এনবি তাড়াতাড়ি করে তার স্ত্রী জুলিকে বিষয়টি জানায়। জুলি সেখানকার গাছের তলায় কয়েকজন বাচ্চাকে পড়াচ্ছিল। এনবি এখানে জুলিকে বলে, গ্রামবাসীরা আমাদের মারার জন্য এগিয়ে আসছে, আমাদের তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে। এরপর এনবি আর জুলি তাদের সবকিছু ফেলে রেখে গাড়িতে করে এখান থেকে পালিয়ে যায়। আসলে গ্রামবাসীরা এতদিন জানতো না তারা দুইজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। হয়তো গ্রামের ভিতর কেউ তাদের নামে সবাইকে মিথ্যা কথা রটিয়েছে, যার ফলে গ্রামের সবাই ধর্মের নাম করে এনবি আর জুলিকে মারার কথা চিন্তা করছিল। এদিকে এনবি তার স্ত্রী জুলিকে নিয়ে কয়েক কিলোমিটার দূরের ছোট একটি বিমানবন্দরে চলে আসে। এই বিমানবন্দরে আমরা ব্যান নামের একজন পাইলটকে দেখতে পারি। ব্যানের কাছে তার একটি ছোট বিমান ছিল। এজন্য ব্যান এখানকার ম্যানেজমেন্টের কাছে তার বিমান ওড়ার জন্য অনুমতি চায়। কিন্তু এখানকার প্রধান কর্মকর্তা তাকে পারমিশন দিতে রাজি না, কারণ ব্যানের কাছে তার কোনো সঠিক ডকুমেন্ট ছিল না। এছাড়া তার বিমানের অবস্থাও অনেকটাই খারাপ, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ব্যান বিমান ম্যানেজমেন্টকে ঘুষ দিয়ে কোনো রকম ভাবে এখান থেকে বের হবার পারমিশন নিয়ে নেয়। এরপর আমরা বাহিরে এনবি আর জুলিকে দেখতে পারি। এনবি এখানে ব্যানকে বলে তাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ব্যান এদিকে তাদের বিপদের সুযোগ নেয়। সে এনবির থেকে ডাবল ভাড়ার দাবি করে। এ সময় এনবির কাছে ব্যানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ নিজের জীবনের চেয়ে টাকার মূল্য তো আর বেশি না। তাদের যে করেই হোক এখান থেকে বের হয়ে যেতে হবে। এরপর এনবি আর জুলি সহ তারা সবাই বিমানে উঠে পড়ে। এনবির সাথে এখানে আরো 5 জন যাত্রী ছিল, ব্যানকে নিয়ে মোট 8 জন। তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। এনবি মনে মনে চিন্তা করে বাড়িতে যাওয়ার পর সবার আগে সে তার মা বাবার সাথে দেখা করবে, কিন্তু সে আসলে জানতো না তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর চারপাশের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। তাদের বিমানে বারবার বাতাসের ধাক্কা লাগছিল। এমন অবস্থায় বিমানের সবাই অনেকটাই ঘাবড়ে ওঠে, কিন্তু এদিকে ব্যানের কোনো সারা শব্দ নেই। সে ঠান্ডা মাথায় তার বিমান চালিয়ে যাচ্ছে। ব্যান সবাইকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আমার প্রতিদিনের কাজ, তোমরা সবাই শান্ত হয়ে বসে পড়ো, বাকিটা আমি সামলে নেব। কিন্তু এর একটু পরে আমরা দেখতে পারি আবহাওয়ার অবস্থা আর অনেক খারাপ হয়ে যায়। প্রচন্ড বাতাসের কারণে ব্যান বিমানটিকে কন্ট্রোল করতে পারছিল না। এ সময় বাতাসের এক বিশাল বড় ধাক্কায় বিমানের এক পাশের পাখা ভেঙে যায়। এজন্য তাদের বিমানটি অনেক তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসছিল। এরপর আমরা দেখতে পারি বিমানটি গিয়ে মাটির সাথে ক্র্যাশ করে। এখানে তাদের ভিতর ম্যাক্স নামের একজন তার স্ত্রীকে হারিয়ে ফেলে, আর এনবি সহ বাকিরা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। কিন্তু এদিকে এনবির স্ত্রী জুলি তার পায়ে অনেক আঘাত পেয়েছিল। সে ভালোভাবে দাঁড়াতে পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল তার পা হয়তো ভেঙে গেছে। এই মরুভূমির মাঝে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব নেই। তাদের আশেপাশে সিংহ সহ ভয়ঙ্কর সব প্রাণীরা ঘুরে বেড়াচ্ছিল, যে কোনো সময় তাদের উপর হামলাও করতে পারে। আগামী 2 সপ্তাহ পর্যন্ত তাদের বাঁচার আশা করে কোনো লাভ নেই, কারণ এই রাস্তা দিয়ে 2 সপ্তাহ পর পর কমার্শিয়াল কোনো বিমান ফ্লাই করে। তাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে তারা কোনো সাহায্য পেতে পারে। এজন্য আগামী 14 দিন পর্যন্ত তাদের এখানেই কোনোভাবে বাঁচার চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যা হলো তারা কি আদৌ এখানে সার্ভাইভ করতে পারবে, যেখানে মানুষ এই মরুভূমির মাঝে 7 দিনও বেঁচে থাকতে পারে না। তার উপর আবার তাদের আশেপাশে হিংস্র সব প্রাণীরা ঘুরে বেড়াচ্ছিল। এরপর আমরা দেখতে পারি তাদের মাঝের থম নামের একজন ব্যক্তি ব্যানকে গালিগালাজ করছিল, কারণ একমাত্র ব্যানের জন্যই তারা আজ এই অবস্থার শিকার হয়েছে। এনবি ব্যানকে বলে, তোমার বিমানের অবস্থা অনেকটাই খারাপ ছিল, তারপরেও তুমি আমাদের নিয়ে আসলে, এখন এর দায়ভার কে নেবে? কিন্তু ব্যান এখানে সবাইকে বোঝায় এই অবস্থায় নিজেদের মাঝে তর্ক করে কোনো লাভ নেই। আমাদের আগে বাঁচার কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। তাছাড়া আমরা এখন সাউথ আফ্রিকার মাঝ বরাবর অবস্থান করছি। আমাদের চারপাশে ভয়ঙ্কর ক্ষুধার্ত পশুরা ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় আমাদের উপর হামলাও করতে পারে। এজন্য সন্ধ্যা নেমে আসার আগেই আমাদের এখান থেকে বের হতে হবে। আমি একবার ম্যাপে দেখেছিলাম এখান থেকে খানিকটা দূরে মানুষের বসতি রয়েছে, আমাদের সেখানে গিয়ে কোনো সাহায্য আনতে হবে। সবাই ব্যানের কথা মতো যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু এখানে এনবি তাদের সাথে যাবে না, কারণ জুলির অবস্থা অনেকটাই খারাপ, সে তো আর হাঁটতে পারবে না। এজন্য এনবি সিদ্ধান্ত নেয় সে জুলির সাথেই থাকবে। সে বাকি সবাইকে বলে, তোমরা সেই গ্রামের দিকে চলে যাও, যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে আমাদের জন্য পাঠিয়ে দিও।
এখানে আমরা দেখতে পারি ব্যানের কাছে তার একটি বন্দুকও ছিল। থম ব্যানকে বলে, তোমার বন্দুকটি এদের দুইজনকে দিয়ে যাও, কারণ তারা দুইজন এখানে একা থাকবে। কিন্তু ব্যান তাকে সরাসরি না করে দেয়। সে থমকে বলে, সবার আগে আমি নিজে বাঁচতে চাই, কে বেঁচে থাকলো আর না থাকলো ওইসব আমার দেখার বিষয় না। এরপর তারা চারজন মরুভূমির ভেতর দিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। অনেকটা পথ আসার পর ম্যাক্স ব্যানকে বলে, আমরা হয়তো ভুল দিকে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমাদের হয়তো অন্যদিকে যাওয়া দরকার। কিন্তু ব্যান এখানে তাদের কথায় কোনো পাত্তা দেয় না। সে সবাইকে বলে, আমি প্রতি সপ্তাহে এই রাস্তা দিয়ে বিমান নিয়ে যাই, এজন্য আমি ভালো মতো জানি আমাদের কোন দিকে যেতে হবে। তুমি আমাকে বেশি জ্ঞান দিও না, আমার পেছনে আসলে আসো, না আসলে কোথায় যাবে চলে যাও। কোনো উপায় না পেয়ে তারা তিনজন আবারও ব্যানের পেছনে যাওয়া শুরু করে। এভাবে তারা অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে। কিন্তু এতটা পথ পাড়ি দেওয়ার পরেও তাদের সামনে না ছিল কোনো মানুষ, না ছিল মানুষের কোনো অস্তিত্ব। মরুভূমির উত্তপ্ত বালি ছাড়া তাদের সামনে আর কিছুই দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় টনি নামের একজন ক্লান্ত হয়ে বালির মাঝেই শুয়ে পড়ে। এজন্য ব্যান তাকে খাওয়ার জন্য পানি দেয়। ব্যান তাদের বলে, আমাদের আরেকটু সামনে যেতে হবে, তাহলে আমরা সেই গ্রামকে খুঁজে পাবো। এরপর আবারও তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অনেকটা দূরে আসার পর তারা সেখানে থাকা একটি উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায়। ব্যানের পরিকল্পনা মোতাবেক এখান থেকে সেই গ্রামটিকে দেখা যাওয়ার কথা, কিন্তু তাদের সামনে অনেক দূর পর্যন্ত মরুভূমির উত্তপ্ত বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, যা দেখে সবাই অনেকটাই হতাশ হয়ে পড়ে। এখানে ম্যাক্সের ধারণাই ঠিক ছিল, তারা হয়তো ভুল কোনো রাস্তায় চলে এসেছে। এজন্য ম্যাক্স ব্যানের উপর অনেকটাই রেগে ওঠে। সে ব্যানকে বলে, আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি আমাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছ, কিন্তু হাজার বলার পরও তুমি আমার কোনো কথাই শোনোনি। ম্যাক্স এখানে ব্যানের উপর এতটাই রেগে উঠেছিল, সে ব্যানের বন্দুক নিয়ে তাকে শুট করার চেষ্টা করে, কিন্তু থম তাদের দুইজনকে আটকায়। সে সবাইকে বলে, আমাদের ভিতর এভাবে লড়াই করে কোনো লাভ নেই, উল্টো আমরা আরো ক্লান্ত হয়ে পড়বো। এজন্য যা হয়েছে ভুলে যাও, চলো আমরা আবারও বিমানের দিকে ফিরে যাই, কাল সকালে অন্য কোনো উপায় খুঁজে বের করা যাবে। এভাবে লড়াই করলে হয়তো আমাদের গায়ে ফিরে যাওয়ার মতো শক্তিটুকু আর থাকবে না। অপরদিকে আমরা বিমানের ভিতর এনবি আর জুলিকে দেখতে পারি। সে জুলির পাশে বসে তাকে পাহারা দিচ্ছিল। এ সময় এনবি তার আশেপাশে কিছু একটা শব্দ অনুভব করতে পারে। তার মনে হচ্ছিল হয়তো কেউ তাদের দিকে এগিয়ে আসছে। আসলে রক্তের গন্ধের কারণে এখানে থাকা সিংহ তাদের অবস্থান বুঝতে পেরেছিল, এজন্য ধীরে ধীরে সিংহটি তাদের দিকে এগিয়ে আসে। এমন সময় জুলি এনবিকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা যদি এখান থেকে বাড়িতে ফিরতে পারি তাহলে সবার আগে আমরা একটি বাচ্চা নেব, আমি চাই আমাদের একটি পরিবার হোক। অপরদিকে আমরা ব্যান আর বাকিদের দেখতে পারি, যারা এখনো মরুভূমির মাঝে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় ম্যাক্স সিদ্ধান্ত নেয় সে আজকে সেই গ্রামকে খুঁজে বের করবে, কিন্তু বাকিরা তার কথায় রাজি হয় না, কারণ একটু পর সন্ধ্যা নেমে আসবে আর রাস্তার মাঝে শিকারী পশুরা তাদের উপর হামলাও করতে পারে। কিন্তু ম্যাক্স এখানে তাদের কোনো কথা শুনতে রাজি না, সে একাই তার বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। ম্যাক্স আসলে বুঝতেই পারছিল না সে নিজেই তার মৃত্যুকে ডেকে আনছিল। ম্যাক্স বাদে বাকি তিনজন তারা বিমানের দিকে যাত্রা করে। অনেকটা পথ পাড়ি দিয়ে সন্ধ্যা হওয়ার আগেই তারা বিমানের কাছে চলে আসে, কিন্তু এখানে আসলে তারা এনবি আর জুলিকে কোথাও দেখতে পাচ্ছিল না। বিমানের চারপাশে অনেক রক্তের দাগ লেগেছিল। রক্তগুলো দেখে মনে হচ্ছিল কাউকে হয়তো অনেক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ব্যান এখানে বিমানের চারদিক ভালোভাবে ঘুরে দেখে, ঠিক তখনই পেছন থেকে তার উপর কেউ হামলা করে। আসলে হামলাকারী ছিল এনবি নিজে। সে ব্যানকে জোরে জোরে চিৎকার করে বলছিল, আজ তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি, তুমি যদি আমাকে বন্দুক দিতে তাহলে আমি জুলিকে বাঁচাতে পারতাম। এনবি এখানে ব্যানের গলা ধরে জোরে জোরে চাপ দেয়, যার ফলে ব্যান শ্বাস নিতে পারছিল না। এমন অবস্থায় থম ফ্লায়ার গান শুট করে দুইজনকে আলাদা করে। এরপর আমরা দেখতে পারি অনেক সময় ধরে কেউ কারোর সাথে কথা বলছিল না, তবে এর মাঝে এক সময় ব্যান থমের কাছে আসে। সে থমকে বলে, আমার বিমানে একটি কেবিন রয়েছে যা লক করে রাখা যায়, কিন্তু সমস্যা হলো আমাদের ভিতর যে কোনো তিনজন সেখানে থাকতে পারবে, আর একজনকে আজকের রাত বাইরে কাটাতে হবে। এই বিষয় নিয়ে ব্যান আর থম এনবির কাছে আসে আলোচনা করার জন্য, কিন্তু এনবি উল্টো ব্যানকে বলে বাইরে থাকার জন্য। ব্যান তাদের বলে সে কোনোভাবেই বাইরে থাকবে না, কারণ বিমানটি তার নিজের। এই বিষয় নিয়ে তাদের মাঝে অনেকটাই ঝামেলা হয়। শেষ পর্যন্ত থম সিদ্ধান্ত নেয় তাদের মাঝে টস করা হবে, আর যে টসে জিতবে সে ভেতরে থাকতে পারবে। এরপর দেখা যায় টসে রবার্ট বাদে বাকি সবাই জিততে পারে। এর মানে হলো আজ রাত রবার্টকে বাইরে থাকতে হবে। এজন্য রবার্ট অনেকটাই ভয় পাচ্ছিল, কিন্তু এনবি তাকে ভরসা দেয়, তোমার কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না, ঈশ্বর তোমার সাথে আছে। এরপর রবার্ট বাদে বাকিরা কোনোরকম ভাবে কেবিনের ভেতর তাদের জায়গা করে নেয় আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাহিরে রবার্ট একা একা তার মৃত্যুর সময় গুনছিল। এখানে থম তাকে বলেছিল সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে, কারণ আগুন দেখলে পশুরা ভয় পাবে আর তার কাছে আসবে না। অপরদিকে আমরা ম্যাক্সকে দেখতে পারি, যে পাগলের মতো তার চারপাশে গুলি চালাচ্ছিল। তার মনে হচ্ছিল গুলি চালালে হয়তো পশুরা তার কাছে আসবে না, কিন্তু এমনটা হয় না। একটু পরে সেখানকার একটি সিংহ ম্যাক্সকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলে। এদিকে কেবিনের ভিতর কিছু সময় পার হবার পর এনবির টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে, এজন্য এনবি বাইরে আসে টয়লেট করার জন্য। যখন সে তার কাজ শেষ করে আবারও ভেতরে যাচ্ছিল, তখনই তার সাথে একটি বিষাক্ত সাপ তাদের কেবিনে ঢুকে যায়। এদিকে বাইরে রবার্ট বারবার ঘুমের কারণে ঢুলে পড়ছিল। এরপর এক সময় দেখা যায় রবার্ট ঘুমিয়ে পড়ে, আর ঘুমের কারণে তার
পাশে থাকা আগুন ধীরে ধীরে নিভতে শুরু করে, যার ফলে চারপাশে থাকা সব সিংহরা মিলে রবার্টের উপর হামলা করে। ভেতর থেকে জোরে জোরে রবার্টের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু তাদের কারো সাহস নেই দরজা খুলে বাইরে বের হবার। এর মাঝে থমের থেকে ভুল করে একবার দরজা খুলে যায়। দরজার বাইরে দেখা যাচ্ছিল রবার্টকে সিংহরা চিরে চিরে খাচ্ছে। এর মাঝে একটি সিংহ দরজার পেছনে থমকে দেখতে পারে। সিংহটি তাদের দিকে এগিয়ে আসছিল। এর ভেতরেই থম কোনোভাবে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি। কেবিনের ভেতরে সেই সাপটি থমকে কামড় দেয়, কিন্তু সময় থাকতেই ব্যান কোনোভাবে চাকু দিয়ে সাপের কামড় দেওয়া জায়গা কেটে ফেলে, যেন সাপের বিষ তার সম্পূর্ণ গায়ে উঠতে না পারে। আর সেই সাথে ব্যান সাপটিকেও মেরে ফেলে। এভাবে তারা তিনজন আজকের রাত কোনোভাবে কাটিয়ে দেয়। পরদিন সকালে এনবি সবার আগে বাইরে বের হয়, আর সেখানে থাকা একটি গাছের তলায় গিয়ে বসে পড়ে। এদিকে আমরা দেখতে পারি বিমানের চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। বিমানের সব জায়গায় রক্ত লেগে আছে। ব্যান এখানে এনবিকে বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে অন্য কোথাও যেতে হবে, এখানকার অবস্থা অনেকটাই খারাপ। চারদিকে থাকা সিংহ যে কোনো সময় আবারও আমাদের উপর হামলা করতে পারে। তাছাড়া আমাদের কাছে কোনো খাবার পানি নেই। আমরা যদি এভাবে বসে থাকি তাহলে তার চলবে না। কিন্তু এদিকে এনবি তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল। তার সম্পূর্ণ দুনিয়া যেন হঠাৎ করে থমকে গেছে। যাকে এনবি এত ভালোবাসতো আজ সে তাকে হারিয়ে ফেলেছে। এজন্য এনবি নিজেও আর বাঁচতে চায় না। অপরদিকে দেখা যায় ব্যান থমকে নিয়ে বাইরে আসে। থম এখন আর হাঁটতে পারছিল না, কারণ সাপের কামড়ে থমের এক পা অবশ হয়ে গেছে। এজন্য ব্যান থমকে একটি লাঠি দেয়, আর তারা আবারও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় ব্যান দূরে একটি গাড়ি দেখতে পারে। সে চিৎকার করে এনবিকে বলে আমরা এখন এখান থেকে বের হতে পারবো, আমাদের সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে। কিন্তু গাড়িটি কাছে আসতে দেখা যায় এরা আসলে ছিল সেই গ্রামের আদিবাসী, যেখান থেকে এনবি আর জুলি পালিয়েছিল। তারা এনবিকে মারার জন্য মরুভূমির মাঝে গাড়ি নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছিল। এখানে তারা এনবি সহ বাকিদের আটক করে। সেই সাথে তাদের ভিতরে একজন এনবিকে অনেক গালিগালাজও করছিল। এখানে আমরা জানতে পারি থম নিজেও তাদের গ্রামের একজন বাসিন্দা। এজন্য সে আদিবাসীদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা থমের কোনো কথা শুনতে রাজি ছিল না। আদিবাসীরা মনে করছিল এনবি এখানে পশুদের হাড় কালোবাজির করার জন্য এসেছিল। তারা বিমানের মাঝে হাড় সহ কয়েকটা বক্স দেখতে পারে, যা আসলে ব্যানের ছিল। ব্যান এখানে তাদের বলে আমি নিজে এগুলো কালোবাজারি করে থাকি, এখানে এনবির কোনো দোষ নেই। কিন্তু আদিবাসীরা ব্যানের কোনো কথা শুনতে রাজি না। তারা এনবিকে শুট করতে যাচ্ছিল, এমন সময় থম তাদের বাধা দেয়। সে আদিবাসীদের বলে আমাদের মারার চেষ্টা করলে এর পরিণতি তোমাদের জন্য অনেক খারাপ হতে পারে। থমের এমন কথায় রেগে গিয়ে তারা আগে থমকে শুট করে, যা দেখে এনবি আর ব্যান অনেকটাই শক হয়ে যায়। তারা ধরেই নিয়েছিল তাদের দুইজনকে আদিবাসীদের হাতেই মরতে হবে। এরপর দেখা যায় আদিবাসীরা ব্যান আর এনবিকে মরুভূমির মাঝে দাঁড় করিয়ে রাখে। আদিবাসীদের ভিতরে একজন তাদের উপর বন্দুক তাক করেছিল। এর মাঝে একজন বলে আমি গ্রামে ফিরে গিয়ে বড় কোনো গাড়ি নিয়ে আসবো, কারণ এতগুলো বক্স একসাথে আমাদের এই ছোট গাড়িতে ওঠানো সম্ভব না। এজন্য সে গাড়ি নিয়ে তাদের গ্রামের দিকে চলে যায়। বাকি দুইজন ব্যান আর এনবিকে পাহারা দিচ্ছিল। এভাবে অনেক সময় পার হয়ে যায়, আর তারা এখানে বারবার এনবি এবং ব্যানকে পানি খাওয়ার লোভ দেখাচ্ছিল, কিন্তু খেতে দেয় না। আসলে তারা তাদের সাথে মজা নিচ্ছিল। এরপর সকাল থেকে শুরু করে বিকাল নেমে আসে, আর আমরা দেখতে পারি আদিবাসীদের দুইজন সেখানেই ঘুমিয়ে পড়েছে। তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যান ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার বন্দুক নেওয়ার চেষ্টা করে, কিন্তু যখনই ব্যান অনেকটা কাছে চলে আসে ঠিক তখনই শিকারী লোকটির ঘুম ভেঙে যায়, আর সে তার বন্দুক দিয়ে ব্যানের উপর শুট করে। কিন্তু ব্যানের ভাগ্য ভালো ছিল, বন্দুকের ভিতর কোনো গুলি ছিল না। এই সুযোগে ব্যান তার উপর হামলা করে। এদিকে আবার তার অন্য সাথী ব্যানকে শুট করার জন্য তার হাতে বন্দুক নেয়, কিন্তু তখনই পেছন থেকে এনবি এসে তাকে ঘাবড়ে ধরে, আর তার নিজের বন্দুক দিয়েই তাকে মেরে ফেলে। তবে মারার পর এনবির অনেকটাই খারাপ লাগছিল, কারণ সে একজন ডাক্তার, আর একজন ডাক্তার হয়ে সে কিভাবে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। ডাক্তারের কাজ তো মানুষকে বাঁচানো, কিন্তু ব্যান তাকে বোঝায় আমাদের জীবন বাঁচানোর জন্য তোমাকে এমনটা করতে হয়েছে, এখানে দোষের কিছু নেই। এরপর ব্যান এনবিকে বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, কারণ যে কোনো সময় সেই আদিবাসী গাড়ি নিয়ে চলে আসতে পারে, আর আসার পর তাদের সাথীদের এমন অবস্থা দেখতে পারলে আমাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। কিন্তু এদিকে আবার এনবির অবস্থা অনেকটাই খারাপ। তার এক পায়ে গুলি লেগেছে, যার কারণে এনবি ভালোভাবে হাঁটতে পারছিল না। এজন্য ব্যান এনবিকে তার কাঁধে নেয়। এরপর তারা দুইজন মিলে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। একটু দূরে যাওয়ার পরেই এনবি মাটিতে শুয়ে পড়ে। এখন সে আর কোনোভাবেই হাঁটতে পারবে না। হাঁটতে গেলে তার অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে ব্যান তাকে ভরসা দেয় আমাদের আর একটু দূরে যেতে হবে, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে যেখানে কোনো সিংহ আসতে পারবে না। আমি তোমাকে পাহাড়ের উপর রেখে সাহায্যের জন্য সেই গ্রামের দিকে বেরিয়ে যাব। ব্যানের কথাই এনবি ভরসা পায়, আর আবারও তারা সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। অনেক কষ্ট করে তারা দুইজন পাহাড়ের ধার পর্যন্ত চলে আসে, কিন্তু এখান থেকেই তাদের পাহাড়ের উপরে উঠতে হবে। ব্যানের তো আর কোনো সমস্যা ছিল না, কিন্তু এদিকে এনবি তার হার স্বীকার করে নিয়েছে। তার গায়ে আর এক ফোঁটাও শক্তি নেই পাহাড়ে ওঠার জন্য। এ সময় ব্যান দেখতে পারে দূরে থেকে কয়েকটা সিংহ তাদের দিকে এগিয়ে আসছিল। এজন্য ব্যান পেছন থেকে ধাক্কা দিয়ে এনবিকে উপরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এনবির হাত পিছলে গিয়ে সে আবারও নিচে পড়ে যায়। এদিকে আবার সিংহগুলো অনেক তাড়াতাড়ি তাদের দিকে এগিয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে ব্যান এবার নিজেই এনবিকে টেনে কোনো রকম করে উপরে নিয়ে আসে।
পাহাড়ের উপর থেকে ব্যান দেখতে পারে দূরে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল। এর মানে শেষ পর্যন্ত সেই গ্রামকে তারা খুঁজে বের করে ফেলেছে। এজন্য ব্যান অনেকটাই খুশি হয়ে যায়, কারণ তারা দুইজন এখন এখান থেকে বের হতে পারবে। তবে তাদের জন্য এই কাজ এতটাও সহজ না। তাদের সামনে ক্ষুধার্ত সিংহরা ঘুরে বেড়াচ্ছে, আর এখান থেকে নিচে নামার চেষ্টা করলে নিমিষেই তাদেরকে খেয়ে ফেলবে। কিন্তু ব্যান সিদ্ধান্ত নেয় তাদের তো কিছু একটা করতে হবে। এভাবে বসে থাকলে তারা তো আর বেঁচে ফিরতে পারবে না। অনেকক্ষণ চিন্তা করার পর ব্যান সিদ্ধান্ত নেয় সে নিজে গ্রামের দিকে যাবে। কিন্তু এনবি তাকে এমনটা করতে বারণ করে, কারণ সে ভালোভাবেই জানতো ব্যান একবার নিচে নামলে আর ফিরে আসবে না। মরুভূমির সিংহরা তাকে নিমিষেই খেয়ে ফেলবে। এদিকে ব্যান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে যে করেই হোক যাবে, কারণ একমাত্র ব্যানের জন্যই তাদের সবার আজ এই অবস্থা। এজন্য ব্যান তার জীবনকে উৎসর্গ করে নিজের পাপের ভার থেকে মুক্ত হতে চায়। যাওয়ার আগে সে এনবিকে বলে, আমায় যদি সিংহরা খেয়ে ফেলে তুমি এই সুযোগে সেই গ্রামের দিকে পালিয়ে যাবে। আমি চাই তুমি যেন তোমার জীবনকে বাঁচাতে পারো, আর যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও। এরপর দেখা যায় ব্যান দৌড়ে সেই গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রাস্তার মাঝেই সিংহরা তাকে থাবা দিয়ে ধরে ফেলে, আর তারা কয়েকজন মিলে ব্যানকে কাঁচাই চিবিয়ে খাচ্ছিল। দূরে থেকে এনবি ব্যানের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তার এখানে কিছুই করার নেই। ব্যানের কথা মতো পিছন দিক দিয়ে এনবি সেই গ্রামের দিকে পালিয়ে যায়, কিন্তু তার এক পায়ে ক্ষত থাকার কারণে এনবি ভালোভাবে হাঁটতে পারছিল না। তারপরেও সে ঘুরে ঘুরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। খানিকটা দূরে আসার পর এনবি আর হাঁটতে পারছিল না। সে এখানেই মাটিতে শুয়ে পড়ে। তার মনে হচ্ছিল হয়তো ব্যানের মতো তাকেও এখানেই মরতে হবে। এমন সময় দেখা যায় সামনে থেকে কয়েকটা নেকড়ে তার দিকে এগিয়ে আসছিল। তারা এনবির উপর হামলা করার চেষ্টা করে। এনবি তার হাতের লাঠি দিয়ে নেকড়েদের তার কাছে আসতে দেয় না। এমন সময় আকাশ থেকে বিকট শব্দে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে, যার কারণে নেকড়েগুলো ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি মরুভূমির মাঝে জোরে সোরে বৃষ্টি নেমে আসে। বৃষ্টির পানি দেখে এনবি অনেকটাই খুশি হয়, কারণ সে আজ কয়েকদিন পর পানি দেখতে পেল। কিন্তু এনবি এখনো উঠে দাঁড়াতে পারছিল না। তার পায়ের প্রচন্ড ব্যথা তাকে বারবার হার মানতে বাধ্য করছিল। এনবি এবার সিদ্ধান্ত নিয়ে নেয় সে আর এখান থেকে কোথাও যাবে না। তার মৃত্যুকে সে তার চোখের সামনে দেখতে পাচ্ছিল। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর এখানকার কয়েকজন গ্রামবাসী এনবিকে দেখতে পারে, আর এরপর আমরা দেখতে পারি তারা এনবিকে তাদের গ্রামের দিকে নিয়ে যায়। হাজারো